রত্নাবতী একাই সেই ঘরের দিকে এগিয়ে যান। দরজার সামনে দাঁড়িয়ে তিনি এক মুহূর্ত থামেন। ভেতর থেকে আসছিল হালকা একটা শব্দ, যেন কাঁচে নখ বোলানো হচ্ছে। তার বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি জাগে, ভয় নয়, আকর্ষণ। তিনি দরজার হাতলে হাত রাখেন, আর ঠিক তখনই ভানগড় কেল্লার ভেতরে আজও এমন একটা ঘর আছে, যে ঘরের দরজা কখনো তালাবদ্ধ ছিল না, তবু কেউ ঢুকত না। কারণ বলা হতো ওই ঘরটা নিজেই মানুষকে ডাকত। রাতে পাহারাদাররা দেখত দরজার ফাঁক দিয়ে হালকা আলো বেরোচ্ছে, কিন্তু ভেতরে গেলে কিছুই নেই, শুধু ঠান্ডা বাতাস আর অদ্ভুত এক গন্ধ। দাসীরা চুপি চুপি বলতো, এই ঘরটার ভেতর রাজ্যের ভাগ্য লেখা আছে। আর যে কেউ সেখানে কেউ নিজের বলতো, ইচ্ছা নিয়ে ঢোকে, যে সেখানে সে আর নিজের আগের মানুষ ইচ্ছা থাকে নিয়ে না। ঢোকে, সে আর আগের মানুষ থাকে না। এই গল্পগুলো রত্নাবতীর কানে পৌঁছায়। প্রথমে তিনি হাসেন, কিন্তু ধীরে ধীরে একটা প্রশ্ন তার মনে গেঁথে যায়। সবাই কেন এই ঘরটাকে এড়িয়ে চলে? রত্নাবতী জানতেন, সৌন্দর্য মানুষের চোখ আটকায়, কিন্তু কৌতূহল ভাগ্য বদলে দেয়। তিনি লক্ষ্য করলেন, যখনই তিনি ওই ঘরের কাছে যান, প্রহরীরা চোখ নামিয়ে নেয়। কেউ তাকে থামায় না, কিন্তু কেউ সাহসও দেয় না। সেদিন রাতে প্রাসাদ ঘুমিয়ে পড়লে রত্নাবতী একাই সেই ঘরের দিকে এগিয়ে যান। দরজার সামনে দাঁড়িয়ে তিনি এক মুহূর্ত থামেন। ভেতর থেকে আসছিল হালকা একটা শব্দ, যেন কাঁচে নখ বোলানো হচ্ছে। তার বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি জাগে, ভয় নয়, আকর্ষণ। তিনি দরজার হাতলে হাত রাখেন, আর ঠিক তখনই ভানগড় ধ্বংসের অনেক আগের কথা, যখন রাজকুমারী রত্নাবতী এখনও জীবিত এবং ভানগড় তখনও আলোয় ভরা রাজ্য। ঠিক সেই সময়ই ঘটে গিয়েছিল এক ঘটনা, যার কথা ইতিহাসে লেখা নেই। ভানগড় প্রাসাদের এক কোণে ছিল একটি পুরনো দর্পণ। সাধারণ আয়না নয়, লোকেরা বলতো এই দর্পণে তাকালে মানুষ নিজের ভবিষ্যৎ দেখতে পায়, কিন্তু শুধু তখনই যখন তার মনে কোনো গোপন ইচ্ছা লুকানো থাকে। রত্নাবতী প্রথমে এসব বিশ্বাস করতেন না, কিন্তু কৌতূহল রাজকুমারীরও ছিল। এক পূর্ণিমার রাতে যখন প্রাসাদ নিস্তব্ধ, রত্নাবতী একাই সেই ঘরে প্রবেশ করেন। দর্পণের সামনে দাঁড়িয়ে তিনি ফিসফিস করে বলেন, আমার ভাগ্যে কি লেখা আছে? কিছুক্ষণ কিছুই হয় না। হঠাৎ দর্পণের ভেতর তার নিজের প্রতিবিম্ব হালকা নড়ে ওঠে, কিন্তু সে নড়েনি। দর্পণের ভেতরের রত্নাবতী ধীরে ধীরে হাসে। তার চোখে ছিল ভয়ঙ্কর এক শান্তি। সে বলে, তুমি সবাইকে মুগ্ধ করেছো, কিন্তু নিজের ভাগ্যকে চিনতে পারোনি। রত্নাবতী পিছিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু তার পা নড়ল না। দর্পণ দেখাতে শুরু করে ভাঙা প্রাসাদ, রক্ত, আর এক নারী, চুল খোলা, চোখে অশ্রু। সে নারী ছিল রত্নাবতী নিজেই, কিন্তু মৃত। দর্পণের কণ্ঠস্বর বলল, আমি তোর গোপন ভবিষ্যৎ বলছি। একজন তোমাকে চাইবে ভালোবাসার নামে, কিন্তু সেই ভালোবাসাই হবে তোমার ধ্বংস।
রত্নাবতীর শ্বাস আটকে আসে। আমি কি এড়াতে তিনি পারি? জিজ্ঞেস করেন, আমি কি এড়াতে তিনি পারি? জিজ্ঞেস করেন, আমি কি এড়াতে পারি? দর্পণ উত্তর যদি দেয়, নিজের বুদ্ধিকে যদি নিজের সৌন্দর্যের চেয়ে বুদ্ধিকে শক্তিশালী রাখো। সৌন্দর্যের চেয়ে শক্তিশালী রাখো। পরদিন সকালে দর্পণ ভেঙে ফেলা হয়। রাজা আদেশ দেন, এই ঘর বন্ধ থাকবে চিরতরে। কিন্তু রত্নাবতীর মন থেকে সেই দৃশ্য মুছে যায়নি। তিনি তখন থেকেই মানুষের চোখ, কথা, উদ্দেশ্য সবকিছু আরও গভীরভাবে লক্ষ্য করতেন। কয়েক মাস পরেই ভানগড়ে আসে এক তান্ত্রিকের নাম সিংঘিয়া। রত্নাবতীর শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ দর্পণের কথাগুলো মনে পড়ে যায় তার। এই দর্পণের কথা কোনো ইতিহাসে নেই, কিন্তু লোকেরা বলে এই ঘটনাই রত্নাবতীকে বাঁচিয়েছিল একবার, কিন্তু দ্বিতীয়বার ভাগ্য আর শোনেনি। যদি সেই দর্পণ আজও কোথাও লুকিয়ে থাকে, আর যদি কেউ আবার সেখানে দাঁড়িয়ে প্রশ্ন করে আমার ভবিষ্যৎ কি, তাহলে কি রত্নাবতী আবার দর্পণের ভেতর থেকে তাকিয়ে থাকবে? এটা কি শুধু কল্পনা, নাকি ভানগড়ের আরেকটা লুকানো সত্য? পার্ট 3-তে আছে আরও এক অজানা ঘটনা। Thanks for watching. Do like and subscribe.